লেখিকা সঞ্চিতা চক্রবর্তীর কালাজ। নিউ মার্কেটের সামনে প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে আছে তুহিনা। অনিন্দ বলেছিল 3:30-র সময় আসবে। তারপরে পুজোর বিয়ের গিফটটা কিনে দুজনে একসাথে বাড়ি ফিরবে। গত 8 মাসে দুজনের একসাথে বেরোনো হয়নি। বছর দুয়েকের বৈবাহিক জীবন, এর মধ্যে তুহিনা একটু বেশি সংসারে জড়িয়ে পড়েছে। সকাল থেকে উঠে লেগে পড়ে সংসারের কাজে। কে কি খেলে ভালো থাকবে, কি করে দিলে কার সুবিধা হবে, এসব দেখতে দেখতেই কখন যে সকাল 6টা থেকে বেলা 3:30 বেজে যায় তুহিনার খেয়ালই থাকে না। রোজ 3:30-র সময় যখন মালতী ও বেলার বাসন মাজতে আসে, তখন বাড়ির অন্যান্যরা মাঝে মাঝে শুনতে পায় মালতী তার খ্যানখ্যানে গলায় বলছে, ও বৌদিমণি, তুমি আজও বিকেল অবধি না খেয়ে বসে আছো? এই যে এবার খাবো। টিয়াটা এক্ষুনি কলেজ থেকে ঢুকবে, তারপরে দুজনে একসাথে খেয়ে নেব। টিয়া যদিও রোজই ফিরে এসে বলে, কেন তুমি না খেয়ে বসে থাকো বৌমণি? এই 4টের সময় একা একা টেবিলে বসে খেতে তোর ভালো লাগবে বল? দুজনে একসঙ্গে থাকলে গল্প করতে করতে দিব্যি খাওয়াটা হয়ে যায়। এইভাবে সবার খেয়াল রাখতে রাখতে তুহিনার যে জিনিসটা একেবারেই খেয়াল করা হয়ে ওঠে না, সেটা হলো অনিন্দ ইদানিং তাকে অফিস থেকে কম ফোন করছে। মেসেজ তো প্রায় করেই না। সেভাবে দুজনের একসাথে সময় কাটানোও হয়ে ওঠে না। সামনেই মাসতুতো ননদ পূজার বিয়ে, তার আগে বেশ কিছু জিনিসপত্র কিনে ওকে দিতে হবে। সেগুলো কেনাকাটা করার জন্যই আজ নিউ মার্কেটে আসা। কিন্তু ঘড়ির কাঁটা বলছে এখন 4:15 হয়ে গেছে। অনিন্দ এখনো এসে পৌঁছলো না। এর মধ্যে বারচারেক ফোন করেছে, একবারও সে ফোন তোলেনি। কিছুটা বিরক্ত হয়ে তুহিনা ফোন করে ওর শাশুড়ি মাকে। 1.25 ঘন্টা হতে চলল গো মা, আমি তো এখানে দাঁড়িয়েই আছি, তোমার ছেলে এখনো এসে পৌঁছলো না, ফোনটাও ধরছে না, কি করি বলো তো? সে কি রে, তুই এখনো ওখানে দাঁড়িয়ে আছিস? টিয়া যে বলল কলেজ থেকে ফেরার সময় বুবাইকে দেখেছে মেট্রো স্টেশনের দিকে যেতে। কটার সময় দেখেছে? 3টে নাগাদ। তবে তো এতক্ষণে ওর এখানে চলে আসার কথা। সেটাই তো ভাবছি, কি ঘটলো ব্যাপারটা বলো দেখি। ফোনটা ধরলে তো ব্যাপারটা বুঝতে পারবো বলো। তোমার ছেলে তো ফোনই ধরছে না। সেদিন 4:30 অবধি দাঁড়িয়ে থাকার পর তুহিনা বাড়ি ফিরে এসেছিল। রাত 8:30টার সময় অফিস থেকে ফেরার পথে অনিন্দ একাই পূজার জন্য একটা সুন্দর শাড়ি আর একটা ডায়মন্ড পেন্ডেন্ট কিনে নিয়ে বাড়ি ঢুকেছিল। তুহিনার শ্বশুর শাশুড়ি বোন হতবাক হয়ে জিজ্ঞেস করেছিল, মেয়েটাকে ঘন্টাখানেক অপেক্ষা করিয়ে তুই মার্কেটিং একা করে চলে এলি? ওহো, তোমার আজ নিউ মার্কেটে যাওয়ার কথা ছিল নাকি? শাশুড়ি মা ধমকে ওঠেন, কেন, বেরোনোর সময় যে তোকে বারবার বলে দিলাম। বলেছিলে নাকি? তবে হয়তো একেবারে ভুলে মেরে দিয়েছি। ফোনটা ধরছিলে না কেন? ট্রাউজারের পকেট থেকে ফোন বের করে অনিন্দ বলে, আরে বাস, গোটা 12টা মিসড কল। শুধু তুমি নয়, আরো অনেকে করেছে। ফোনটা কখন থেকে সাইলেন্টে চলে গেছে আমি তো বুঝতেই পারিনি। তারপর প্যাকেট থেকে শাড়িটা বের করে সবার সামনে তুলে ধরে বলে, জিনিসগুলো কেমন হয়েছে তাই বলো। তখনকার মতো কথাটা চাপা পড়ে গেল। শাশুড়ি মা ছেলের দিকে তাকিয়ে বলেন, কাল রাত্রিরে যে কথা হলো পূজাকে আমরা একখানা কাঞ্জিবরম দেব, তুই হঠাৎ বালুচরি কিনে নিয়ে আসলি কেন? এই শাড়িটা অনেক বেশি অ্যারিস্ট্রোক্রেটিক মা, বোঝার চেষ্টা করো। শাশুড়ি মা সেদিন কি বুঝেছিলেন তুহিনা জানে না। তবে রাত্রিরে সবার খাওয়া হয়ে গেলে রান্নাঘর পরিষ্কার করার সময় ওকে বলেছিলেন, বাকি কাজটা আমি সামলে নিচ্ছি, তুই ঘরে যা, বুবাইয়ের সঙ্গে একটু বেশি করে গল্প সল্প কর। ঘড়িতে তখন সবে রাত 10:30। তুহিনা ঘরে এসে দেখেছিল অনিন্দ ঘুমিয়ে পড়েছে। তুহিনা দেখল অনিন্দ নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে খুব সচেতন হয়ে উঠছে। খাওয়া দাওয়ার বাছবিচার শুরু হয়েছে। জামা কাপড় সম্পর্কে একটু বেশি শৌখিন হয়ে উঠছে। বাপের বাড়িতে এই নিয়ে কথায় কথায় মাকে বলতেই মা বলে, সবাই আজকাল নিজেকে সুন্দর করে মেনটেন করে মামনি, তুই শুধু গাইয়াই থেকে গেলি। নিজের বোনটাকে দেখেও তো শিখতে পারিস, সেও তো জিমে যাচ্ছে, নিজের খেয়াল রাখছে, চাকরি করছে, নাচ করছে। কঙ্কনা তো এখন তোর ওখানেই আছে, দেখে শিখতে পারিস না? তুই শুধু চিরকাল সকলকে নিয়ে ভেবে গেলি, আরে নিজেকে নিয়েও একটু ভাব, তারও তো প্রয়োজন আছে। ধুর, আমি যেমন আছি তেমনই ভালো, অত সাজগোজ আমার ভালো লাগে না, অত পরিচর্যা করে হবে কি? নিজের লোকদের কাছে কি আর সেজে গুজে পরিচর্যা করে থাকার দরকার পড়ে? নিজের লোক তো এমনি ভালোবাসবে।
মানুষ কি সব সময় অন্যকে দেখানোর জন্য নিজেকে সুন্দর করে গুছিয়ে রাখে? তা নয় তো কি, অন্যে দেখে ভালো বলবে তাই জন্যই তো মানুষ সাজে। সেটা একদল মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হলেও আর একটা দলও কিন্তু থাকে মামনি, যারা সাজে নিজের ভালো লাগার জন্য, নিজের কনফিডেন্সটা বাড়ানোর জন্য। চুপ করে থেকে তুহিনা মনে মনে চিন্তা করতে থাকে, ওর বর অনিন্দ তাহলে কি কারণে সাজে? নিজের ভালো লাগার জন্য নাকি অন্যকে খুশি করার জন্য? এই যে ইদানিং ড্রেসিং টেবিলের দুটো তাক জুড়ে অনিন্দর পারফিউম, আফটার শেভ, হেয়ার জেল, ফেস ওয়াশ এর সম্ভারটা গজিয়ে উঠেছে, এর কারণটা কি? অনিন্দ অফিস থেকে ফিরে ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়ে। ভোরবেলা তাকে জিমে যেতে হবে। জিম থেকে ফিরে কোনো মতে স্নান খাওয়া সেরে অফিসে ছোটে। তুহিনা দেখলো অনিন্দর অফিস, জিম এর বাইরে যেটুকু সময় আছে সেখানে কোথাও ও নিজেই ফিট করছে না। বাকি সময়টুকু সে হয় ল্যাপটপে কাজ করছে, নয়তো ফোনে কারো সাথে কথা বলছে, আর না হলে পাড়ার ক্লাবে আড্ডা মারতে চলেছে। তুহিনার বোন কঙ্কনার সাথে যে গল্পগুলো অনিন্দর চলতে থাকে তাতে ওদের ফিটনেস, এক্সারসাইজ, ডায়েট, ওয়েব সিরিজ বা নিত্য নতুন অ্যাপের অ্যাপ্লিকেশন নিয়েই কথা। সে আলোচনার গভীরে যাওয়ার ক্ষমতা তুহিনার নেই। কোনো কোনো সময় চারপাশের ব্যাপারগুলো নিয়ে নিজেই পড়াশোনা করে একটু জ্ঞান অর্জন করতে হয়, এটা ওর মাথাতেই আসে না। এইভাবেই ওর দিন কেটে যাচ্ছে। শ্বশুর শাশুড়ি এই নিয়ে ছেলের প্রতি একটু মনক্ষুণ্ণ হলেও কঙ্কনা সব সময় অনিন্দর সাপোর্টে এক পায়ে খাড়া। আহ দিদি ভাই, অনিন্দদা নিজেকে আপডেট করছে। আজকের দিনে নিজেকে মেনটেন করা, আপডেটেড রাখা ভীষণ জরুরি। তুহিনা ভাবে হবে হয়তো। এদিকে বাজার, রান্নার মেনু ঠিক করা, গ্যাস বুক করা, ইলেকট্রিক বিল, কাজের লোকের মাইনে, শ্বশুর শাশুড়ির নিয়মিত চেক আপ, ডাক্তারের ব্যবস্থা করা, ওষুধপত্র কেনা, টিয়ার কলেজের বা তার প্রাইভেট টিউশনের ফিস সময় মতো দেওয়া, সমস্ত দায়টাই তুহিনার কাঁধে। এই নিয়েই তার সকাল থেকে রাত, দিনের পর দিন, সপ্তাহ, মাস পেরিয়ে যেতে থাকে। সাজগোজে, ফিটনেসে, মোবাইল আর ল্যাপটপের লেটেস্ট অ্যাপ্লিকেশনে আধুনিক শালীর সহায়তায় অনিন্দর নিজেকে ক্রমশ আপডেটেড করতে থাকে। মাস দেড়েক বাদে পূজার বিয়ের সময় অনিন্দর পাশে নিজেকে নিজেরই বড় বেমানান মনে হয় তুহিনার। মাসি শাশুড়ি তো তুহিনার শাশুড়িকে ডেকে বলেই দিলেন, আমার অমন রাজপুত্রের মতো বোনপোর পাশে এমন বৌমা কিন্তু মোটেও মানায়নি। কেন রে মেজো, আমার বৌমা খারাপ কিসে? কেমন সুন্দর চোখ, নাক, মুখ দেখতো, আর কত ভালো মেয়ে জানিস, পুরো সংসারটা একা হাতে সামলাতে জানে। সে তুই যাই বলিস দিদি, তোর বৌমার ছোট বোনের সাথেই বরং আমাদের বুবাইকে বেশি মানায়। কথাটা শুনে থমকে দাঁড়িয়ে পড়ে তুহিনা। পূজার ল্যাপটপের চার্জারটা নিতে এই ঘরে ঢুকতে যাচ্ছিল, হঠাৎই শাশুড়ির সাথে তার মেজ বোনের কথোপকথনটা কানে যেতে থমকে দাঁড়িয়ে যায়। শাশুড়ি মা চাপা গলায় বোনকে ধমকে উঠে বলেন, এসব কি অলক্ষণে কথা বলছিস? আরে যেদিন বুবাই, পূজা আর তুহিনার ছোট বোন কঙ্কনাকে নিয়ে নিউ মার্কেটে গেল বিয়ের কেনাকাটা করতে, সেদিন তিনজনের ছবি দেখেছিলাম বলেই কথাটা বললাম। বুবাই, পূজা আর কঙ্কনাকে নিয়ে কেনাকাটা করতে গেছিল? হ্যাঁ তো, পূজার যাওয়ার কথা ছিল না, কঙ্কনাই তো পূজাকে ডেকে নিল যে তোর জিনিস তুই এসে পছন্দ করে নিয়ে যা। তোর মেয়ের বুঝি কাঞ্জিভরমের থেকে বালুচরি বেশি পছন্দ? পূজা আবার কবে থেকে এত শাড়ি টাড়ি বোঝে? সে তো কঙ্কনাই ওকে বলল এই শাড়িটা অনেক বেশি নাকি ভালো দেখতে, পরলে অনেক সম্ভ্রান্ত দেখতে লাগবে, তাই ওটাই নিয়েছিল। আস্তে আস্তে ঘরে ঢুকে ল্যাপটপের চার্জারটা নিয়ে তুহিনা ঘর থেকে বেরিয়ে যায়। বাইরে এসে ছাদের সিঁড়ির একটা ধাপে বসে চিন্তা করতে থাকে, অনিন্দ কঙ্কনাকে নিয়ে সেদিন শপিং করতে গেছিল, এই কথাটা ও কাউকে বলল না কেন? কঙ্কনা একজন নৃত্যশিল্পী, কয়েক বছর হলো চাকরি করছে, বাবা মাকে বলেই দিয়েছে বিয়ে থা করবে না, সেজেগুজে সবসময় ফিটফাট হয়ে থাকে। ওদের বাড়ি কৃষ্ণনগরে, ওখান থেকে সেক্টর 5-এ কাজ করতে আসাটা একটু অসুবিধাজনক বলে মাস তিনেক আগে তুহিনার শ্বশুর বাড়িতে এসে উঠেছে। বলেছে এদিকে একটা 1 বেডরুম ফ্ল্যাট কিনবে খুব শীঘ্রই। আর তুহিনা ঠিক তার বিপরীত, ঘরোয়া নরম সরম একটা মেয়ে। কৈশোরে যখন মেয়েরা প্রথম স্বপ্ন দেখতে শেখে তখন থেকে তুহিনার চোখে একটা সুন্দর মিষ্টি সংসারের ছবি। তাতে তার বর থাকবে, ভালো মানুষ শ্বশুর শাশুড়ি থাকবে, বন্ধুর মতো ননদ দেওর থাকবে, আর গোলুমলু একটা বা দুটো বাচ্চাও থাকবে। কোথাও একটা হিসেবে গোলমাল হতে থাকে তুহিনার। ওরা যেতেই পারে, কিন্তু আমায় বলল না কেন?
বড় বড় দু চোখে জল ভরে আসে ওর। হাতের মোবাইলের ক্যামেরাটা খুলে নিজের মুখটা খুব ভালো করে লক্ষ্য করতে থাকে। ইস, চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে গেছে, সামনের চুলগুলো কিছুটা পাতলাও হয়েছে। সেদিন ফেসিয়াল করায় মুখে কিছুটা গ্লো আসলেও কত ক্লান্ত দেখাচ্ছে যেন মুখটা। কিরে, তুই এখানে বসে আছিস? যা, গিয়ে সুন্দর করে সেজে নে। শাশুড়ি মার কথায় তাড়াতাড়ি চোখ মুছে শাড়িটা পরার জন্য ছাদের ঘরটার দিকে এগোয় সে। তুহিনার চোখে পড়ে অনিন্দর শেরওয়ানির সাথে তার বোনের শাড়ির রং মিলে যাচ্ছে। নীল রঙে এই প্রথম কালো ছায়া দেখতে পেল তুহিনা। কঙ্কনার গলায় পূজার বিয়েতে দেওয়া ডায়মন্ডের পেন্ডেন্টের মতোই একটা ছোট্ট পেন্ডেন্ট ঝুলছে। দুয়ে দুয়ে চার করতে তুহিনার অসুবিধা হয় না, শুধু অস্বস্তি হতে থাকে। অনিন্দকে আড়ালে ডেকে নিয়ে বলে, বোনকে, গলার পেন্ডেন্টটা তুমি কিনে দিয়েছো? না না, আমাকে শুধু পছন্দ করতে বলেছিল। আর এই শেরওয়ানিটা তুমি যে পরবে সেটাও আগে থেকে জানতো? আরে বাবা, আসার আগে যখন সমস্ত জামা কাপড় গোছাচ্ছিলাম তখন 3-4টে পাঞ্জাবি আর শেরওয়ানির সেট বের করে রেখেছিলাম। ওই এসে আগবাড়িয়ে আমাকে বলে দিয়েছিল গায়ে হলুদে কোনটা পরলে ভালো লাগবে, সন্ধ্যাবেলায় কোনটা পরলে ভালো লাগবে। এসব বিষয়ে ওর অনেক জ্ঞান আছে, বুঝলে। ততক্ষণে তুহিনার যা বোঝার বোঝা হয়ে গেছে। তবু বলল, পূজার বিয়ের গিফট কেনার দিন তুমি বোনকে সাথে নিয়ে গেছিলে? হ্যাঁ, ও তো বলল 3টে থেকেও ফ্রি আছে, পূজার বিয়ের গিফটটাও বেছে দিতে পারবে। বাড়ি ফিরে বলনি কেন? বাড়ি ফিরে বাইরে থেকে যখন শুনলাম তুমি ওখানে দাঁড়িয়েছিলে তখন আমার নিজেরই খারাপ লেগেছিল। কঙ্কনাও বলল আমাকে সঙ্গে নিয়ে গেছো, এটা আর কাউকে বলার দরকার নেই, তাহলে দিদিভাই হয়তো মনে কষ্ট পাবে। পূজার বিয়ের অনুষ্ঠান মিটিয়ে বাড়ি ফেরার পরদিন সকালে তুহিনা অনিন্দকে বলে, তুমি বলেছিলে না শিলিগুড়িতে বদলি হয়ে যেতে পারলে তোমার একটা প্রমোশন হবে? হ্যাঁ, কিন্তু বাড়ি ছেড়ে যাব কি করে? তুমি বরং প্রমোশনটা নিয়েই নাও, বদলি হতে আর আপত্তি করো না। তুহিনার শাশুড়ি পলকের মধ্যে ব্যাপারটা আঁচ করতে পেরে বৌমার পক্ষ নিয়ে বলেন, সেই ভালো বুবাই, কম বয়সে প্রমোশনগুলো যদি পরপর নিতে পারিস তাহলে তোর মাইনে করিয়ে অনেকটা বাড়বে। কিন্তু তোমাদের সবাইকে ছেড়ে আমি ওখানে একা গিয়ে থাকবো কি করে? তাছাড়া বাড়ির প্রতিও তো একটা দায়িত্ব আছে। একা থাকার কথা আসছে কোথা থেকে? তোর সঙ্গে বৌমা যাবে, ও চলে গেলে তোমাদের দেখবে কে? আমরা আমাদেরটা বুঝে নিতে পারবো বুবাই, ওকে ওর সংসারটা বুঝে নিতে দে। বিকেলে বাড়িতে ফোন করে বোনের সামনেই তুহিনা মাকে বলে, তোমরা বরং বোনকে বলে দিও মা, অফিসটা যেন সে কৃষ্ণনগর থেকেই করে। কৃষ্ণনগর থেকে কলকাতায় এসে সেক্টর 5-এ অফিসে যেতে আমার কত ঘন্টা সময় লাগবে বুঝতে পারছিস একবার দিদি ভাই? পারছি রে, কিন্তু ওইটুকু এক্সট্রা কাজ সম্ভবত তোর এখন করা উচিত, কারণ তোর হাতে মনে হয় অঢেল সময়। নিজের কাজ কম হয়ে যাওয়ার জন্য তুই সেই সময়টা অন্যের ব্যক্তিগত জীবনে ঢুকে পড়ার কাজে লাগাচ্ছিস। কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে দিদির মুখের দিকে তাকিয়ে থাকে কঙ্কনা। কি এমন করলাম আমি? এটা আমার সংসার বনু, এখানে আমি ঠিক করব কোন বিয়ে বাড়িতে কাকে কি গিফট দেব। আমার বর আর আমি আলোচনা করে ঠিক করব কোন অনুষ্ঠানের সন্ধ্যায় কি পরলে আমাদের মানাবে। রাতে আমার বর কখন ঘুমোতে যাবে বা সকালে সে কি খেয়ে অফিসে বেরোবে সেটাও আমি ঠিক করব। তুই সংসারের কাজে ব্যস্ত, এসব ফিটনেসের ব্যাপারে একদম পুওর নলেজ তোর। সে বিষয়ে আমি যদি তোর বরকে 2-4টে কথা বলেও থাকি তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হলো? না, ফিটনেসের ব্যাপারে দুটো মানুষ আলাদা কথা বলতেই পারে, তারা তাদের ডায়েট নিয়ে আলোচনা করতে পারে। শুধু তাই বা কেন, পৃথিবীর বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করতে পারে। কিন্তু আমার বর অনুষ্ঠান বাড়িতে কি রঙের পোশাক পরবে সেটা জেনে নিজের পোশাকটাও সেই রঙেরই বের করে নেওয়া, বা আমাকে ফেলে নিজেরা প্ল্যান করে পূজার গিফট কিনতে চলে যাওয়া, এগুলো কি মেনে নেওয়া যায়? প্রতিটা সম্পর্কের একটা নির্দিষ্ট বর্ডার লাইন হয়, সেই লাইনটা কখনো পেরোতে নেই। পুরাকাল থেকে এটাই সত্যি কথা। রামায়ণ নিশ্চয়ই আধুনিক হয়ে ভুলে যাসনি, মনে আছে তো? লক্ষণ রেখা কিন্তু সীতা একবারই পেরিয়েছিলেন, তার ফলটা কি হয়েছিল আশা করি মনে আছে। তুই সেদিন ওখানে দাঁড়িয়েছিলি, এটা আমি বা অনিন্দদা কেউই জানতাম না। কেন, সেদিন যখন অনিন্দ অফিসে বেরোচ্ছিল মা তো বারবার করে বলে দিল যে বৌমা নিউ মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকবে, তুই চলে আসিস। সেদিন অনিন্দ তখন নিচে নেমে গাড়ি স্টার্ট দিচ্ছিল, মা ঘর থেকে চেঁচিয়ে বারবার করে বলে চলেছে একই কথা। তুই বললি আমি গাড়িতে উঠে অনিন্দদাকে বলে দিচ্ছি। অফিসে যাওয়ার সময় অত তাড়াহুড়োতে সব কথা খেয়াল থাকে না দিদি ভাই। সে যাই হোক, আমরা হয়তো খুব তাড়াতাড়ি শিলিগুড়িতে দুজনে চলে যাব। তুই এই কদিনের মধ্যে যত তাড়াতাড়ি পারিস একটা ফ্ল্যাট কেনার
এবার ব্যবস্থা কর, নয়তো কৃষ্ণনগর থেকে ডেলি প্যাসেঞ্জারই তোকেই করতে হবে। কঙ্কনা মনে মনে ভাবে, কাল অফিসে গিয়ে অফিসের সামনে যে রেন্টেড ফ্ল্যাটগুলো রয়েছে ওখানকার একটাতে পাকা কথা বলে নিতে হবে। তারপরে মাথায় আসে একা ফ্ল্যাটে থাকা মানে রান্না, বাজার, কাপড় কাচা, কত কাজ তাকে করতে হবে। ধুর, অনিন্দদার সঙ্গে অতিরিক্ত মাখামাখিটা তার না করলেই চলতো। দিব্যি ছিল, কিন্তু কেমন একটা নেশা ধরে যাচ্ছিল। নিজেকে সুপিরিয়র প্রমাণ করার এত সহজ একটা জায়গা। আসলে অনেক মেয়ে আছে যারা আর একটা মেয়ের থেকে এসে নিজে কয়েক কদম এগিয়ে আছে এটা প্রমাণ করতে পারলে ভেতর থেকে একটা ভীষণ আত্মতৃপ্তি লাভ করে। তুহিনা রান্নাঘরে গিয়ে অনিন্দর চিকেন স্টুটা বানাতে বানাতে মনে মনে চিন্তা করতে থাকে কোনো একটা সাপের কথা। সেদিন ভিডিওটাতে শুনলাম যে নিঃসারে কামড়ে চলে যায়, টেরও পাওয়া যায় না, কিন্তু পরে তার বিষে মানুষের মৃত্যু হয়। ও কালাজ! নিজের থেকে 5 বছরের ছোট বোনটার সাথে ওই সাপটার স্বভাবের অনেকটা মিল আছে না? গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।